যে মাদ্রাসার ছাত্রদের জীবন যেন সবচেয়ে সস্তা মনে হয়েছে। বাতিনে আমাদের জীবনে এবং আমাদের জাতির ইতিহাসে একটি রক্তাক্ত স্মৃতি এবং একটি কালো দাগ। এই কারণে কারণ বাতিনেতে যেভাবে করে ব্রুটালিটি চালানো হয়েছে ওই স্পটে আপনারা যারা ছিলেন তারা বুঝতে পারবেন। কারণ এই মানুষগুলো ছিল প্রকৃতভাবেই অপ্রস্তুত। তারা জানতেন না যে কি পরিমাণ ব্রুটালিটি তাদেরকে ফেস করতে হবে। এবং যখন মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়, আপনারা জানেন যে ওই দিন দিগন্ত টিভি রাতে বন্ধ করে দেওয়া হয়, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয় এবং পুরো ব্ল্যাক আউট করা হয় এই জায়গাটা। কারণ আমি নিজে ওইখানে উপস্থিত ছিলাম এবং কি পরিমাণ অপ্রস্তুত ছিল। জাস্ট একটা উদাহরণ দিয়ে শুনতে হাস্যকর লাগবে যে যখন লোকজনকে বলছিলাম যে গুলি ছুটতে সেগুলো ফাঁকা গুলি, তখন মাদ্রাসার আলেমরা বলতেছিলেন ফাঁকা গুলি কি গায়ে লাগে না ভাই? They don't know যে আসলে মানে ফাঁকা গুলি যেভাবে মানে গায়ে মারতেছে না গুলি মারতেছে এই জিনিস তাদের বোঝা পাচ্ছিল না। কারণ ইনিশিয়ালি যখন 2টার দিকে আরামবাগ থেকে আক্রমণটা করা হয় তখন মঞ্চ থেকে বারবার বলা হচ্ছিল যে আপনারা বসে পড়েন, কিন্তু এই মানুষগুলো এই ধরনের আক্রমণের জন্য প্রস্তুত ছিল না যে লেভেলের প্রস্তুতি নিয়ে পুলিশ র্যাব আক্রমণটা চালাইছে বিজিবি সহ। এবং রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রেরই জনগণের উপর যারা সাধারণ নিরীহ মানুষ তাদের একটা দাবি দেওয়া সেই জায়গায় কর্ণপাত না করে তাদের ইমোশনের দিকে প্রাধান্য না দিয়ে তারা কি বিষয় নিয়ে এসেছেন সেইটাকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে বরং সেইখানে নির্মমতা তো চালাইছে এবং এই নির্মমতা নিয়ে রাষ্ট্র মকারি করেছে। পার্লামেন্টে বলা হয়েছে যে এই আলেমেরা গায়ে লাল রং থেকে শুয়েছিল এবং ওই দিন সারাদিন যে মানে ইনফরমেশনের যে ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে আপনাদের মনে থাকার কথা 5 মিনিটে সারাদিন ছড়ানো হয়েছে যে এই মাদ্রাসার নিরীহ আলেমেরা কোরআন শরীফ পড়াইছে এবং ওই দিন গাছ কাটাকে এতটা নির্মম ভাবে দেখানো হয়েছে যেন শত শত মানুষের জীবন ইম্পর্টেন্ট না, ওই গাছ কাটাটা সবচেয়ে বেশি নির্মম। অথচ গাছ কাটা হয়েছে কিনা বা কি হয়েছে এই ব্যাপারে আমাদের জানা নাই। So that was the particular scenario যেটা আমাদেরকে প্রতিনিয়ত ভাবায় যে আসলে কোন জিনিসকে সেন্সিটাইজ করা হয়। ওই দিন সারাদিন ধরে এই সেন্সিটাইজেশন হয়েছে যে আলেমেরাই কোরআন শরীফ পড়াতে, যেই আলেমেরা কোরআনের জন্য জীবন দিতে চায়, যে আলেমেরা কোরআনকে কেন্দ্র করে তাদের জীবনকে গড়ে তোলে সেই আলেমরাই কোরআন শরীফ পড়াবেন এইরকম অবাস্তব কথাও সারাদিন ধরে ছড়ানো হয়েছে। এবং এই সমস্ত সিচুয়েশন পরবর্তীতে রাত্রে যখন 2টার দিকে আক্রমণ চালানো হয় আমি জাস্ট ওই সময়টাতে আমার নিজেরই মনে আছে যে আমি আমার ফ্রেন্ড 2 জন ওইখানে বসে পড়লাম ইডেন মসজিদটার সামনে রকটের কলেজের অপোজিটে। এন্ড দেন দেখলাম যে পুলিশ আক্রমণ করতেছে এবং লোকজন তো পুরো অপ্রস্তুত এবং বিক্ষিপ্ত হয়ে গেছে, সবাই এলোমেলো ভাবে দৌড়াচ্ছেন। মঞ্চে যে ট্রাকটা ছিল এই ট্রাকটাও চলে গেছে। এক মানে ভয়াবহ কাণ্ড। তারপরে আমরা সারা রাত ধরে এই আপনার কি বলে এই আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের গলি থেকে শুরু করে ব্যাংকের দিলকুশা রোডটা যেটা বঙ্গভবনের পেছনে এই রোডে সারা রাত ধরে আমরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশ একবার দৌড়ে আসে আমরা একবার দৌড়ে যাই। আমাদের মধ্যে স্পিরিটটা যেটা ছিল যে এই যে মানে আমাদের উপর হামলাটা কেন হবে, কি কারণে হবে, হোয়াট ইজ দ্য রিজন যে আমাদেরকে গুলি করা হবে, আমাদেরকে মেরে ফেলা হবে এবং এই গুলি করা এবং মেরে ফেলার পক্ষে মত উৎপাদন করা হবে। রাষ্ট্রে এটা প্রতিবাদ করার মতো সাহস হবে না। এবং যারা শহীদ হয়েছেন ওই দিন আপনারা জানেন যে এই শহীদদের তালিকাটা পর্যন্ত পূর্ণাঙ্গ প্রকাশ করা যায় নাই এবং যারা শহীদ হয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, জানাজা ঠিকমতো করতে দেওয়া হয় নাই। এই যে পার্টিকুলার হরিবল সিনারিওর মধ্যে দিয়ে যাইতে হয়েছে, এই হরিবল সিনারিও মূলত ফেসিবাদকে শক্তিশালী করেছে। সুতরাং 5ই মে হলো একটা ল্যান্ডমার্ক, যে ল্যান্ডমার্কের মধ্য দিয়ে ফেসিবাদ বাংলাদেশে শক্তিশালী হয়েছে, শক্তিশালীভাবে শিকড় গেড়েছে এবং এর মধ্য দিয়ে উৎপাদন হয়েছে যে নিরীহ মানুষের জীবন আসলে গেলেও এটা ম্যাটার করে না। এবং এই যে মানে আমরা এটা নিয়ে প্রতিবাদ আসলে গড়ে তুলতে পারলাম না এবং এই ঘটনাটা ধামাচাপা পড়ে গেল এবং এরপরে প্রায় 10-11 বছর আমাদেরকে এই ঘটনা নিয়ে শুধু ঘুমরে কাঁদতে হলো এবং কথা বলতে গেলে ভয় থাকতে হলো, আতঙ্কের মধ্যে থাকতে হলো। এটাই প্রমাণ যে যথোপযুক্ত সময়ে পুরো রাষ্ট্র যদি তার সকল নাগরিকের এবং আমরা যারা সচেতন আছি আমরা যদি সবাইকে সমান চোখে দেখতে না পারি, সকলের জন্য যদি সমানভাবে প্রতিবাদ করে তুলতে না পারি, তাহলে অবশ্যই রাষ্ট্র তার বেশিরভাগ উপরে ফিরে আসবে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তার সমস্ত অপকর্মের পরেও এই অপকর্ম থেকে তাদের যে শাস্তি পাওয়ার মতো সেই শাস্তি থেকে তারা মুক্তি পাবে। এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা আর যেন সৃষ্টি না হয় 5ই মের এই আলোচনাগুলো কিন্তু বারবার করা এই কারণেই যাতে 5ই মে আমাদের রিমাইন্ডে আসে কি কারণে যে এই ধরনের পার্টিকুলার সিচুয়েশনের মধ্যে যেন রিপ্রেসিভ সিচুয়েশনে যেন জাতি রাষ্ট্র এবং জাতির নাগরিককে পড়তে না হয়
এবং এই ধরনের সিচুয়েশনে আমাদেরকে কি ভূমিকা পালন করতে হবে, 5 দিনের সিচুয়েশন থেকে আমাদেরকে বোঝা প্রয়োজন। এবং রাষ্ট্রের প্রতিটা আন্দোলনে আপনারা খেয়াল করেন যে মাদ্রাসার ছাত্রদের জীবন যেন সবচেয়ে সস্তা মনে হয়েছে আর কি। তাদের জীবনকে খুব বেশি আপনি দেখেন এই যে মোদী বিরোধী আন্দোলনেও অনেক ভাই শহীদ হয়েছেন, আমরা জানি না এটা পুরো আওয়াজই নাই। তো এই যে পার্টিকুলার জীবনকে আবার ভ্যালুইং করা, যে প্রত্যেকটা নাগরিকের জীবনের মধ্যে কোন নাগরিকের জীবন মূল্যবান, কোন নাগরিকের জীবন অমূল্যবান, এই যে আমরা গ্রেড করি, এই গ্রেডটা আরো বেশি প্রবলেমেটিক। এবং রাষ্ট্রে এমন একটা পার্টিকুলার সিচুয়েশন ক্রিয়েট করে, যে সিচুয়েশন আসলে এই হাসিনার শাসন আমল আমাদের উপর চাপায় দেয়। তো এই শাসন আমল থেকে বাঁচতে গেলে এই সমস্ত অন্যায় অপকর্মগুলোর সঠিক বিচার, এই সমস্ত অন্যায় অপকর্মগুলোর সঠিক কারণগুলো আমাদের উদ্ঘাটন করতে হবে। রাষ্ট্রের কোন কোন প্রতিষ্ঠান কিভাবে করে এই সিদ্ধান্ত নিতে পারলো, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কারা জড়িত ছিল, এটা প্রকৃতভাবে উদ্ঘাটন করতে হবে এবং তাদেরকে সঠিকভাবে বিচারের সম্মুখীন করতে হবে। যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক না কেন, হাসিনাকে যেভাবে করে আমরা তাড়াইতে পারছি জাস্ট আমাদের সাহস দিয়ে, ব্রুটাল সাহস, আর কিচ্ছু না। রাষ্ট্রের পুলিশ সামনে নিজেদের জীবন দিতে রাজি, সাহস ছাড়া আমাদের সামনে আর কিছুই ছিল না, কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল। এই সাহসটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে এই ধরনের ইনজাস্টিসের বিচার আমরা নিয়ে আসতে পারবো। এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের নতুন নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের কথা আমরা বলতে চাই। যদি না করে এই ইনজাস্টিসের সমাধান করতে না পারি, তাহলে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা আনতে পারবো না। তো এই জাস্টিস এনশিওর করে আমাদেরকে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট আনতে হবে। আমরা মনে করি এই আলোচনাগুলো এই দ্বার উন্মুক্ত করবে।